সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রদ্ধা, স্মরণ, কলঙ্কমোচন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব একটি নতুন প্রেক্ষাপটে। কারণ আমরা জানি যে বুদ্ধিজীবী হত্যার দায়ে একজন অপরাধীর সাজা অন্তত কার্যকর হয়েছে। তো যাই হোক, আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে যারা আলোচক হিসেবে উপস্থিত আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন আবু মুসা মোহাম্মদ মাসুদুজ্জামান, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ পরিবার সমিতি। রয়েছেন সুমি কায়সার, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কন্যা, এবং রাশেদুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর আবুল খায়েরের ছেলে। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। মিরপুরে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা। ৭১-এর বুদ্ধিজীবী হত্যাকারীদের মন্ত্রী বানিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর নামে তামাশা করলেন বেগম জিয়া, মন্তব্য প্রধানমন্ত্রীর। গণতন্ত্রের চর্চা না থাকায় বাস্তবায়ন হয়নি শহীদদের স্বপ্ন, মন্তব্য ফখরুলের। বললেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়েই অধিকার আদায় করবে জনগণ। শিক্ষা সংশ্লিষ্ট সব বিষয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত। এবং বরাদ্দ পাওয়ার পর নিজ নিজ প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় প্রার্থীরা। সারা দেশে আওয়ামী লীগের বৈধ প্রার্থী ২৩৩, বিএনপির ২১৯। আমরা চলে আসবো আমাদের আলোচনায়। আমরা জানি যে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই সময়টাতে মুক্তিযুদ্ধের ঠিক বিজয়ের ঠিক প্রাক্কালে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল আল বদর বাহিনী নামে জামায়াতে ইসলামী তাদের হত্যা করেছিল। এবং সেই জন্য আমরা ১৪ ডিসেম্বরটাকে স্মরণ করি তাদের উদ্দেশ্যে। তো এবার যেটা দেখা যাচ্ছে যে আমরা অন্তত দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু একজন যুদ্ধাপরাধী, যিনি সরাসরি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, আল বদর কমান্ডার আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তার ফাঁসির দণ্ড আমরা কার্যকর করতে পেরেছি। যদিও আরও কয়েকজন পালিয়ে আছেন, ২জন পালিয়ে আছেন আমরা জানি ব্রিটেনে, তারা পালিয়ে আছেন। এবং আরও কয়েকজন বিচারের অপেক্ষায় আছে। মতিউর রহমান নিজামীরও বিচারের একেবারে আপিল বিভাগে রায় হবে ৬ জানুয়ারি। চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুল আলম পালিয়ে আছেন, যদিও তাদের ফাঁসির দণ্ড হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমি প্রথমেই আসব আবু মুসা মোহাম্মদ মাসুদুজ্জামান। আপনি কি মনে করেন এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য কি একটু ভিন্ন অন্যান্য বারের চাইতে? স্বাভাবিকভাবে অন্যান্য বারের চাইতে কিন্তু একটু আলাদা বলে মনে হচ্ছে। কারণ হচ্ছে আমাদের কাছে, শহীদ সন্তানদের কাছে, শহীদ নাতি নাতিদের কাছে। কারণ হচ্ছে এবার প্রথম আমরা আমাদের হত্যাকারীর বিচার একজনের হলেও আমরা দিতে পেরেছি। অর্থাৎ আমাদের গভর্নমেন্ট দিতে পেরেছে। এখন আমাদের কথা হচ্ছে আমরা সম্পূর্ণভাবে যে কজন আছেন আমাদের ঘাতক দালাল যারা আছেন, সবাইকে যতদিন আমরা না দিতে পারবো, শাস্তি না দিতে পারবো, আমাদের মনে আমাদের শান্তি আসবে না। কাদের আসবে না? আমাদের শহীদ সন্তানদের আসবে না। শহীদ সন্তানরা আমাদের দাবি একটাই, আমাদের মনের খায়েশ একটাই, আমরা চাই আমাদের বাবাদের হত্যাকারীদের বিচার হোক। প্রতিক্রিয়া প্রথমেই জানবো। প্রথমত এবারে 14 ডিসেম্বর সকালটা আমার জন্য একটা অনেক বড় সময় তো ছিল যে যুদ্ধাপরাধীদের আমরা
রাষ্ট্র ক্ষমতায় দেখেছি, এই যুদ্ধ অপরাধীদের গাড়িতে আমরা ফ্ল্যাগ উঠতে দেখেছি। এবং একটা সময় ছিল যে মনে হতো যে মুক্তিযুদ্ধের কথা কাকে বলছি, কেন বলছি, আহ, যাই বলছি কেউ কি শুনছে না, মনে হচ্ছে কেউ বুঝতে পারছে না, কেউ আত্মস্থ করতে পারছে না, অথবা কেউ উপলব্ধিও করতে পারছে না। আমরা মানুষগুলো জানি কেমন হয়ে গিয়েছিলাম যে এমন একটা জায়গায় আমার কাছে মনে হয়েছিল এসে দাঁড়িয়েছি, মুক্তিযুদ্ধের কথা বলাটাও একটা মানে লজ্জা, একটা মন ছোট হওয়ার যে বিষয়টা, সেই সময়টা তো একটা বড় সময় পার করেছি। তারপরে গত 7 বছর ধরে আম, আম, জননেত্রী শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার গঠন করবার পর থেকে যুদ্ধ অপরাধীদের বিচারের যেই ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসছে, তারপর থেকে যখন যুদ্ধ অপরাধীদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ অপরাধীদের বিচার কার্য শুরু হয়েছে, নানা জল্পনা কল্পনা হয়েছে, কিন্তু শুরু যখন হয়েছে তখনও মনের ভেতরে গুরু গুরু করছিল আচ্ছা হবে। এবং আমার বিশ্বাস ছিল, প্রত্যয় ছিল, বিশ্বাস ছিল এবং আস্থা ছিল যে হবে। এবং আজকের সকালটা একেবারেই অন্যরকম মোর্শেদ ভাই, যে বুদ্ধিজীবী হত্যার যে বিচার বাংলাদেশের মাটিতে কখনো হবে আমরা একটা সময় স্বপ্ন মনে করেছিলাম, আসলেই স্বপ্নই ছিল। বুদ্ধিজীবী রাজাকারদের হত্যার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হচ্ছে তখনও কিন্তু মনে হচ্ছিল যে হবে কি হবে না, এবং এগুলো নিয়ে অনেক টক শো হয়েছিল, যদিও আমার আস্থার জায়গা ছিল। আজকের সকালটা আমার কাছে সেই জন্য অনেক বেশি আবেগময় ছিল, অনেক বেশি তাৎপর্যপূর্ণ ছিল। এবং আমি টিভি চ্যানেলের মাধ্যমে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই, মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আমি নতুন প্রজন্মের যারা আছে, যারা 2013-তে কাদের মোল্লার ফাঁসির রায়ের পরে যে গণজাগরণ মঞ্চ গঠন করেছে, পুরো জাতির কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদের কাছে যারা মিডিয়াতে বিভিন্ন সময় যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেক টক শো করেছেন এবং শহীদ পরিবারগুলোর পাশে থেকেছেন, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই। আজকে 14ই ডিসেম্বর আমি আমি নিজেও খুব অবাক হয়ে যাই যে এত বছর হয়ে গেছে তারপরেও কি করে চোখের পানি পড়ে। কিন্তু বিষয়গুলো এমন যে এইটা আসলে কারোর সাথে শেয়ার করবার নয়, কিন্তু সবার সাথে শেয়ার করতে চাই যে ভেতরে একটা চাপা কষ্ট ছিল। আজকে যখন সকালে আমরা প্রজন্ম 71-এ সবাই মিলে যখন ফুল দিতে যাচ্ছিলাম, সবাই একটা কথা বলছে যে ভিতরে কেমন যেন মনে হচ্ছে একটা পাথর ছিল জমে, পাথরটা হঠাৎ করে মনে হলো যে একটু বোধহয় সরে গেছে, মনে হচ্ছে যে কেমন যেন নিঃশ্বাস নিতে পারছি। আজকে প্রথম আলোতে জাহিদ রেজা নূর একটা লেখা লিখেছেন এবং সেখানে আনম গোলাম মোস্তফার মেয়ে উর্মি বলেছে যে এখন একটা নিঃশ্বাস নিচ্ছি মুজাহিদের ফাঁসির পরে, জাহিদ ভাই নিঃশ্বাসটা জানি কেমন অন্যরকম লাগছে। তো বিষয়টাই সেটা মোর্শেদ ভাই, আমি সবার কাছে আজকের 14ই ডিসেম্বর আমার কাছে কৃতজ্ঞতার, সারা জাতির কাছে আমার কাছে অনেক বেশি স্বস্তির, এবং অনেক বেশি আরো আরো মানে দৃঢ় প্রকল্প এবং দৃঢ় চেতা নিয়ে, প্রত্যয় নিয়ে আমরা যাতে সামনের দিকে মুক্তিযুদ্ধের যে আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার যে আদর্শ নতুন প্রজন্মের কাছে যাতে পৌঁছে দিতে পারি, এই যুদ্ধ যেন সবসময় আমাদের থেকে যায়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী একজন মানুষও বেঁচে আছে, আমরা যাতে নতুন প্রজন্মকে আর বিভ্রান্ত করতে না পারি, এই যুদ্ধ যেন আমরা সবাই চালিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমি রাশেদুল ইসলাম আপনার প্রতিক্রিয়া জানতে চাই। এই 14ই বুদ্ধিজীবী দিবসে আমার এটাও অনেক আবেগপ্রসূত, কারণ আমি ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছিলাম চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান, তাদের ফাঁসি রায় হয়েছে। এই জন্যই যে এরকম একটা ইয়েতে আমি অংশগ্রহণ করতে পেরেছি, আমি আমার বাবার ইয়ের জন্য আমি যে তাদের বিরুদ্ধে ইয়ে করতে পেরেছি, এই যে এই সুযোগটা করে দিয়েছে এই সরকার,
এটার জন্যই আমি অনেক বেশি এখন যাদের ফাঁসি হয়েছে এখন মনে হয় এতদিন নিজেদের এক খুব ইয়ের মধ্যে হীনমন্যতায় থাকতাম যে এই দেশে আমাদের বাবার কোনো কিছু হবে না, এই ইয়ের কোনো আমরা এরকমই হয়ে থাকবো আর কি সারা জীবন, এরকম একটা ইয়ে ছিল। এখন এই বোঝাটা মনে হয় অনেকখানি খালি হয়ে গেছে আর কি, অনেকখানি নিজেদেরকে ভারমুক্ত মনে হচ্ছে। একটি বিষয় আমি বলতে চাই যে যুদ্ধ অপরাধের বিচারের প্রশ্নটা যখন আসে, নানাজন নানাভাবে বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি হচ্ছে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এবং আমরা দেখেছি যে বাইরের বিভিন্ন সংগঠনকে আমরা বলতে শুনেছি যে ফাঁসি দেওয়া মানে ক্যাপিটাল পানিশমেন্ট ইজ আ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। ক্যাপিটাল পানিশমেন্ট ভায়োলেশন অফ হিউম্যান রাইটসে এখানে বুঝতে হবে যে কনটেক্সটগুলো ডিফারেন্ট, কারণ এখানে যারা যুদ্ধ অপরাধ করেছে, যারা একটি দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা যখন মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, তখন আমাদের হিউম্যান রাইটস ভায়োলেশনটা কোথায় ছিল ইন্টারন্যাশনাল ফোরামে? আমি ইন্টারন্যাশনাল ফোরামের দিকে তাকিয়ে এই কথাটা বলতে চাই। সুতরাং যুদ্ধ অপরাধের বিচার কিন্তু আসলে প্রতিশোধ পরায়ণতা নয়, একটি দেশের ন্যায্যতা, একটি দেশের সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করা। কারণ বাংলাদেশ একটা বড় সময় ধরে বিচারহীনতার সংস্কৃতির ভেতর দিয়ে গেছে। কালচার অফ ইম্পিউনিটি বাংলাদেশে একটা আমাদের সংস্কৃতি দাঁড়িয়ে গেছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর যেই জায়গাটা, এবং সত্য চিরদিনই সত্য, সত্য প্রমাণের অপেক্ষা রাখে না, এবং সত্য নিয়ে যে জাতি বেড়ে ওঠে সেই জাতি তখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মূল যে জায়গা, যে আমরা আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো, যে আত্মসম্মান বোধ জাতির জনক বঙ্গবন্ধু দিয়েছিলেন আমাদেরকে। ধন্যবাদ। আমরা এখন একটু ব্যক্তিগত স্মৃতিচারণার জায়গাটায় যেতে চাই। আমি জনাব মাসুদুজ্জামান, আপনার কি স্মৃতিতে কি আছে ৭১ বা আপনার বাবাকে যখন ধরে নিয়ে যায়? আমার বাবাকে যখন ধরে নিয়ে যায় সেটা তো অবশ্যই বলছি, কিন্তু তার আগে জানতে হবে যে বাবা কিভাবে মারা গেলেন। এখানে কিন্তু আমরা সবার আগে জানতে হবে যে গণহত্যা এবং বুদ্ধিজীবী হত্যা এর মধ্যে কিন্তু পার্থক্য অনেক। সামরিক বিজ্ঞানের পরিভাষায় কিন্তু এটার পার্থক্য অনেক, রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় এর পার্থক্য অনেক, এবং আমাদের সাধারণ লোকের পরিভাষায়ও কিন্তু এর পার্থক্য অনেক। আমরা স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু আমাদের ইতিহাসবিদ এবং বাংলা বিভাগের কিছু সম্মানিত শিক্ষক এর ব্যাখ্যা দিতে গিয়ে এটাকে কিন্তু গোলমাল করে ফেলেছেন। এখানে গণহত্যা হয়েছে, হত্যায় আমার বাবার কথাই বলছি, মনিরুজ্জামান স্যার মারা গেছেন, মনিরুজ্জামান স্যার শহীদ হয়েছেন। শমিকা স্যারের বাবার কথাই বলছেন, শহীদুল্লাহ কায়েস স্যার, উনি গণহত্যায় মারা যাননি। গণহত্যার কথা চিন্তা করতে হলে প্রথমে চিন্তা করতে হবে কত তারিখ, কিভাবে গণহত্যাটা হলো, কিভাবে শহীদ বুদ্ধিজীবী হত্যা হলো। শহীদ বুদ্ধিজীবী হত্যা হয়েছে জানুয়ারি মাসের ২৫ তারিখে পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার দফতরে, তার সভাপতিত্বে একটা সভা হয়েছে, সবাই সিলেক্ট করেছে যে এই পূর্ব পাকিস্তানে কোন কোন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হবে। কেন করা হবে? যে যখন দেখলো তারা ভোটে হেরে গেছে, প্রথম কিন্তু তারা এত কিন্তু গুরুত্ব নিয়ে কিন্তু করেনি, কিন্তু করেছে এবং তাদেরকে হত্যা করার করছে। প্রথম করেছে ৩০ জন কি ৩৫ জনের নাম, তারপরে করেছে ১৫-২০ জনের নাম, তারপরে করেছে ১২৩৩ জনের নাম। যদি সেদিন স্বাধীন না হতো ১৬ তারিখে, ওরা কিন্তু চিন্তাও করতে পারেনি ১৬ তারিখে স্বাধীন হবে, কিন্তু স্বাধীন না হতো। তারপরে ১২৩৩ জন কিন্তু মারা যেত ওই ডিসেম্বর মাসেই। যাই হোক, সেটার কথা আগে বলছি। এখনো কিন্তু আমরা জানি যে সারা দেশে, যে আমার কাছে যে একটা তালিকা আছে, যে তালিকা একটা করা হয়েছে, সেখানে কিন্তু প্রায় ১২০০ জনের মতোই কিন্তু মারা গেছেন। না, যেটা মারা গেছেন সেটা তো সারা বছরে মারা গেছেন, মার্চ থেকে আমি বলছি ডিসেম্বর মাসে একটা তালিকা হয়েছিল। মানে কাদের? আমাদের শ্রদ্ধেয় মানে শহীদুল্লাহ কায়েস স্যার, ওনাদের যে সময় হত্যা করা হয় তারপরে কিন্তু আরেকটা তালিকা ছিল ১২৩৩ জনের।
এবং আমি কথা এই মাসে আমাদের অস্ট্রেলিয়া থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একটা গ্রুপ এসছেন বাংলাদেশ পরিদর্শনে দেখতে যে আমরা কিভাবে বিচার করি। তারা সরাসরি যাবেন না, তারা গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে রাজধানী ঢাকা পর্যন্ত পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ করে দেখেছেন, আমার সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের মাননীয় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আরিফিন সিদ্দিকীর সাথে আলোচনা হয়েছে। তিনি সেখানে স্পষ্ট ওরা বলেছে আমাকে যে আপনাদের যে ট্রাইব্যুনাল বিশ্বের অন্যান্য আর 10টা ট্রাইব্যুনালের চাইতে অনেক স্বচ্ছ এবং সঠিক এটা, এবং সেই জন্য উনি আমাদের শহীদ সন্তানদেরকে ধন্যবাদ জানিয়েছেন, সাথে সাথে বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। এবং সেই কথা কিন্তু আমাদের প্রথমে চিন্তা করতে হবে। আমরা যে কথাই বলি না কেন বিচারের কথা আসে, এটা চিন্তা করতে হবে আমাদের যে এই যে মানে আমাদের স্বচ্ছ বিচার হচ্ছে, আমাদের গভর্নমেন্ট স্বচ্ছ বিচার করতে পারছেন। অবশ্যই। আপনার কি 71, আমি যদি ওই প্রশ্নে না, আমার বাবার কথা আপনি আসছেন, আমি আসছি, কিন্তু তার আগে আমি স্মৃতিতে তা আসবো। এবং 25শে মার্চ 1971 অপারেশন সার্চ লাইটের মাধ্যমে আমাদের বাবাদেরকে হত্যা করা হয়। আমি জানুয়ারির কথা বললাম, তারপরে হচ্ছে 7 তারিখে বঙ্গবন্ধুর ভাষণে পরে 8 তারিখে স্পষ্টভাবে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের দপ্তরে আবার হয় এবং সেখানে চূড়ান্ত তালিকা হয় এবং আমার বাবাদেরকে অর্থাৎ আমাদের বাঙালি বুদ্ধিজীবীকে হত্যার তালিকা হয়। এবং 25 তারিখে সারাদিন বঙ্গবন্ধুর সাথে না করে একটা নাটক করে ওখানে মানে ইয়াহিয়া খান ঢাকার হোটেল ইন্টারকনে মিটিং করেন এবং আমার বাবাদেরকে আমাদের চাচাদেরকে, মানে চাচা বলছি কারণ আমাদের যারা বাবার কলিগ ছিলেন, বাবার অন্যান্য শহীদ সবাই আমাদের চাচা, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। অপারেশন সার্চলাইটে 4টে ট্রপ বের হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। প্রথম ট্রপটা গেছে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে। দ্বিতীয় ট্রপটা মানে সম্পূর্ণ গণহত্যার জন্য রেখেছে। তৃতীয় ট্রপটা হচ্ছে অফিসার গ্রুপ, সেখানে মানে যেটা অপারেশন সার্চলাইট সেটা পরিদর্শন টিম। এবং চতুর্থ ট্রপ সেটা হচ্ছে বিভিন্ন মানে ঢাকার বিশ্ববিদ্যালয়ের বাইরে যেটা বলছিলাম কি রাজারবাগ এবং পিলখানা, এদেরকে হত্যা করেছে। আমি না বলে পারছি না। এই মানে তৃতীয় টিমটা আমাদের 12টা 25 মিনিটে শহীদ মিনার আবাসিক এলাকায় আক্রমণ করেছে এবং আক্রমণ করে সোজাসুজি তাদের সাথে ছিল কিছু বাঙালি, তারা দেখিয়ে দিয়েছে যে কোন বাসায় কে থাকে। এবং আমার বাবা প্রফেসর মনিরুজ্জামান ওখানে এসে তাকে ধরে নিয়ে নিচে নিয়ে এসছে এবং একজন অফিসার তাকে জিজ্ঞেস করেছে আপনার নাম কি, আপনি কোন ডিপার্টমেন্টের শিক্ষক। এবং যখন নিশ্চিন্ত হয়েছে যে হ্যাঁ ইনি মনিরুজ্জামান, তখন তাকে হত্যা করেছে। এবং আমার বাসার থেকে আরো 3 জন কে হত্যা, আমার ভাই, আমার চাচা এবং আমার ফুফাতো ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমাকে তারা সেই সময় ছেড়ে দিয়েছে, আমি ছোট ছিলাম বলে ছাড়ুক, আর প্রতি বাসার থেকে একজন করে, কিন্তু যাদের টার্গেট ছিল একজন করে ছেড়ে দিয়েছে তারা, কিন্তু রেখেছে লাশটা টানতে হবে তারা কিন্তু কোনো লাশ টানেনি, ছেড়ে দিয়েছে। আমার সামনে জ্যোতির্ময় গুহ ঠাকুর, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরকে হত্যা করেছে, তারপরে জিসি দেবকে হত্যা করেছে, সবই আমি প্রত্যক্ষদর্শী। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি আব্দুল লতিফ কুরেশি, শ্যানবাগ, নোয়াখালী থেকে বলছি। আজকে শহীদ বুদ্ধিজীবী হত্যার দিবসে 3 প্রজন্ম এখানে আছেন এবং শহীদ পরিবারের সন্তান। তা আমি বিশেষ করে শ্রমিকের সাথে যে কথাগুলি বলছেন, অ্যাকচুয়ালি আমরাও তার সাথে মর্মাহত এবং সবার সাথে সহানুভূতি জানাচ্ছি। আমার মূল প্রশ্নটা হচ্ছে এখানে আজকে এই বিশেষ ট্রাইব্যুনালে যে বিচারটা হয়েছে সেটা একটা আনন্দের বিষয় এবং বাঙালি চায় যে এরকম বিচার আগামীতে যেগুলো আছে এই বিষয়গুলি হবে। মূল প্রশ্নটা হচ্ছে
পাকিস্তান যে পার্লামেন্ট এবং পাকিস্তান জামায়াতের বিরোধী দলীয় নেতারা যেভাবে, যেমন ইমরান খান যেভাবে উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন, এত বড় দুঃসাহসী দেখাচ্ছেন, কিন্তু আমাদের সরকার কিন্তু এই নিয়ে তেমন একটি আলোচনা করছেন না, তাদের উপর প্রেসার দিচ্ছে না। প্রথমবার আমরা দেখেছি যে পাকিস্তান হাই কমিশনকে ডেকে প্রশ্ন করেছেন এবং তাদেরকে একটা জিজ্ঞেস করেছেন, কিন্তু এর পরে যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে নিয়ে সরাসরি অস্বীকার করা, এত বড় দুঃসাহস দেখানোর পরও আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা এই নিয়ে কি সরকারের উপরে কোনো প্রেসার দিচ্ছেন কিনা? আমরা যতটুকু জানি আমেরিকা এত বড় শক্তিশালী দেশ হওয়ার পরও 75 বছর ফিদল কাস্ট্রো আমেরিকার সাথে কোনো সম্পর্ক রাখেনি, আর সামান এত বড় ঘটনার পরে দিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশ সাময়িকভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমি নতুন প্রজন্মের কাছে, সরকারের কাছে ধন্যবাদ চাপ দেওয়ার জন্য অনুরোধ ধন্যবাদ জানাচ্ছি। শমিকা স্যার। যিনি প্রশ্ন করেছেন, আম, আমি আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত যে পাকিস্তানের যে ধৃষ্টতা, আমরা সবসময় মনে 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 একটা কথা আছে যে যিনি শত্রু সে সবসময় শত্রু, এবং শত্রুর কিন্তু রূপ বিভিন্নভাবে কিন্তু বেরিয়ে আসে। এবং আজকে পাকিস্তান যে ধৃষ্টতা দেখিয়েছে, বিশেষ করে এখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি এবং মুজাহিদের ফাঁসির পরে তাদের যে, এবং আজকে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার পর্যন্ত হয়েছে এটা নিয়ে, এবং আজকে বিভিন্ন জায়গায় একই সাথে আলোচনার বিষয়বস্তু ছিল যে আমাদের পররাষ্ট্র এবং কূটনৈতিক যেই সম্পর্ক পাকিস্তানের সাথে আছে, পাকিস্তানের সাথে সেটা ছিন্ন করা এক, এবং বাংলাদেশের পার্লামেন্টে একেবারে এটা একটা প্রস্তাব, ফর্মালি প্রস্তাব টানা যে পাকিস্তানকে আসলেই আইদার পাকিস্তানকে ফর্মালি বাংলাদেশ, আজ পর্যন্ত বাংলাদেশের কাছে পাকিস্তান ফর্মালি ক্ষমা চায়নি, ক্ষমা চাইবার জন্য প্রেসার ক্রিয়েট করা, নতুবা তাদের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক এবং আমি বিচ্ছিন্ন একটু করা। কথা বলি যে আমরা কিন্তু লক্ষ্য করছি বেশ কিছুদিন যাবৎ পাকিস্তান দূতাবাস বাংলাদেশে যেই কাজটি করছে, তারা আমাদের মানে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে একেবারেই আগ্রহী হওয়ার চাইতে আগ্রহী, বরং হ্যাঁ। তারা অনেক অশুভ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। আজকের একটি পত্রিকায় কিন্তু আছে যে পাকিস্তানের একজন দূতাবাসের একজন সেকেন্ড সেক্রেটারি, এক ভদ্রমহিলা, সুন্দরী মহিলা বলা আছে, যে তিনি নানান কৌশলে কিভাবে এই অস্ত্র সরবরাহ করা এবং জঙ্গিদের নানাভাবে উৎসাহিত করা এবং জাল টাকা সাপ্লাই দেয়া, এইগুলোর কাজের সাথে যুক্ত, একেবারে ফ্রন্ট পেজে আছে একটি পত্রিকায়। তো সুতরাং আমার মনে হয় যে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার তো এখন এটা একেবারেই জরুরি একটি বিষয়। জরুরি একটা হয়ে বিষয়, দাঁড়িয়েছে। আরেকটি বিষয় যেটা আমি একটু পাঠক এবং এখানে দর্শক যারা রয়েছেন এবং যিনি প্রশ্ন করেছেন, আমি কিন্তু একবার 2001 সালে একবার একটা সেমিনারে গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলের সাথে, এবং সেখানে পাকিস্তানের কিছু সাধারণ লয়ারদের সাথে দেখা করার সুযোগ আমার হয়েছিল, এবং সেখানে কিন্তু আপনি দেখবেন যে পাকিস্তান বাংলাদেশের উপর যে গণহত্যা করেছে সেটা সামরিক ডিসিশন, এবং এখানে টপ ক্ষমতার শীর্ষে যারা ছিল, এবং এমনও দেখা গেছে যে সাধারণ মানুষ পুরো বিষয়টা বাংলাদেশে কি হয়েছে সাধারণ মানুষ অনেকেই দেখা গেছে জানে পরে না। বিভিন্ন ডকুমেন্টারি আমরা দেখেছি যে সাধারণ মানুষ জানেইনি যে বাংলাদেশে আসলে কি হয়েছে। এবং আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস করি যে এই পাকিস্তানেই এখনো মুক্ত চিন্তার কিছু মানুষ যারা আছে, এবং ওখানে কিছু লেখক আছে আমি জানি, এবং তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যখন পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে যখন তারা নিউজ করেছিল, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন সংস্থা ওই ধরনের পাকিস্তানের ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করা খুবই জরুরি, যে পাকিস্তান যেই ভূমিকাটা আসলে পালন করছে একইভাবে 71-এ যেই ভূমিকা পালন করেছে একই ভূমিকা। ধন্যবাদ শমিকা স্যার। একটু সংক্ষিপ্তভাবে আপনার ব্যক্তিগত স্মৃতিচারণা। আমরা জানি যে আপনার বাবাকে যখন ধরে নিয়ে যায়, আপনার বাবাকে তো আর খোঁজ পাওয়া যায়নি, তখন আপনার বয়স খুবই অল্প ছিল, আপনার নিশ্চয়ই স্মৃতিতে কিছুই নেই, কিন্তু পরবর্তীকালে যখন দেশ স্বাধীন হলো এবং আমরা জানি যে আপনার বাবাকে খুঁজতে যে আপনার চাচা জহির রায়হান তিনিও নিখোঁজ হয়ে যান। তো পরবর্তীকালে আপনি যখন বড় হতে থাকলেন, ধীরে ধীরে বুঝতে পারলেন, একটু কি সংক্ষেপে আমাদের বলবেন? আমার প্রথম অনুভূতি
আমি যেটা বলি যে ছোটবেলায় বাবা মৃত্যুবরণ করেছে, বাবা শহীদ হয়েছে, এই বিষয়টা কখনো সরাসরি আমাকে বা আমার ছোট ভাইকে বলা হয়নি। আমার মনে আছে আমাদেরকে ছোটবেলায় গল্প বলা হতো যে বাবা বিদেশে আছে, বাবা বিদেশে থাকে, বাবা একদিন বেড়াতে আসবে, একদিন আসবে। আমার মনে আছে ছোটবেলায় যখন এরোপ্লেন যেত উপরে, উড়োজাহাজ যেত, আমি আর আমার ছোট ভাই দৌড়ে বাইরে চলে যেতাম। বাইরে গিয়ে উড়োজাহাজকে এরকম করে টাটা করতাম, বলতাম আব্বু যায়, আব্বু যায়। এবং আমি সবসময় ভাবতাম যে আমার আব্বু আমার জন্য একটা লাল রঙের জামা, কোত্থেকে যে এই ভাবনা এসেছিল যে একটা লাল রঙের জামা নিয়ে আসবে বিদেশ থেকে। তারপর যখন আমি আস্তে আস্তে বড় হয়েছি, স্কুলে গিয়েছি, আমি প্রথম সংগঠন মার হাত ধরে খেলাঘরে গিয়েছি। আমি অনেক ছোট যখন খেলাঘরে প্রথম মঞ্চে গান গাই, আস্তে আস্তে আমি আমার বাবাকে চিনেছি এবং আমাকে বাবাকে চেনার ক্ষেত্রটা ছিল আমার জন্য প্রথম খেলাঘর। এবং সেখান থেকে আমি আমার বাবা সম্পর্কে জেনেছি, তারপর আমার দাদির কাছে জেনেছি। বিভিন্ন বয়সে যখন বাবাকে আবিষ্কার করেছি বিভিন্নভাবে, এবং আজকে এই পরিণত বয়সে এসে যখন আমি আমার বাবার কথা ভাবি, আমার কাছে মনে হয় যে শহীদুল্লাহ কায়সার বা শহীদুল্লাহ কায়সারের সমসাময়িক তারা যারা শহীদ হয়েছেন, তারা এক একজন বিশাল মাপের মানুষ ছিলেন। কেন বলি যে তাদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হয় 14ই ডিসেম্বরে, আপনি বলছিলেন যে এই গল্পটা সবাই জানে যে 14ই ডিসেম্বরে ঠিক বাবা তখন লিখছিলেন, শীতকাল ছিল, বাইরে ব্ল্যাকআউট ছিল, যে সংবাদের ক্যাপশন কি হবে, দেশ এখনই স্বাধীন হয়ে যাচ্ছে, মাকে বলছে যে সংবাদে কি ক্যাপশন হবে, লিখছেন আর ছুঁড়ে ফেলছেন, কাগজ মুচড়ে ছুঁড়ে ফেলছেন, খুব উত্তেজিত, বারবার সিগারেট খাচ্ছেন। এরকম সময় আমার চাচা এসে বললেন যে কিছু লোকজন এসছে, এবং আপনি দেখবেন সবাই একই কথা বলবে যে ওরা এসে জিজ্ঞেস করেছে মনিরুজ্জামানকে বা আলতাফ মাহমুদকে, আপনি কি আলতাফ মাহমুদ, শহীদুল্লাহ কায়সারকে, এবং প্রত্যেকে কিন্তু বলেছে আমি শহীদুল্লাহ কায়সার, আমি আলতাফ মাহমুদ। আমি এই কথাটা একদম কমন, সেখান থেকে বোঝা যায় যে তারা প্রত্যেকে একইভাবে চিন্তা করেছে দেশকে নিয়ে। ওই যে একটা জেনারেশন গেছে। এবং সেই সময় শহীদুল্লাহ কায়সার বললো, আমি শহীদুল্লাহ কায়সার বলার সাথে সাথে ধরে নিয়ে যাওয়া হয় এবং টানা হ্যাচড়া হয়। এই ক্ষেত্রে একটা কথা মোর্শেদ ভাই বলতে হয় যে এই সময় আমার ফুপু দৌড়ে আসে এবং লাইটটা জ্বালায়, সবার মুখে কালো কাপড় ছিল, একটা কাপড় খুলে ফেলা হয় এবং খালেক মজুমদারকে আইডেন্টিফাই করা হয়। যেটা বলা হয় যে শহীদুল্লাহ কায়সারের এই কেসটা হচ্ছে একেবারেই একটা দৃষ্টান্ত যে সাধারণ আইনে কখনো আসলে যুদ্ধ অপরাধের বিচার যে হয় না, এই যে ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে, যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ অপরাধের বিচার, এই খালেক কিন্তু ৭১-এর পরে তাকে কিন্তু কোর্টে আইডেন্টিফাই করা হয়েছিল এবং আমার মা তাকে আইডেন্টিফাই করেছিলেন, আমার ছোট ফুপু তাকে আইডেন্টিফাই করেছিলেন এবং তারপরে কিন্তু তাকে জেলে ভরা হয়েছিল। দুটো ঘটনা একই সাথে ঘটেছে, যে তার বিরুদ্ধে রায় যখন হয়েছে যে সে শহীদুল্লাহ কায়সারকে নিয়ে গেছে ঠিকই, কিন্তু সে যে খুন করেছে তার কোনো প্রমাণ না পাওয়াতে তাকে ৭ বা ৮ বছরের 10 বছরের একটা কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা জানেন ৭৫-এর পট পরিবর্তনের পরে, বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু এই আইনগুলোকে বাতিল করা হয় এবং প্রত্যেককে বের করে দেওয়া হয় মানে কারাগার থেকে রাজবন্দী হিসেবে, এক। এবং দ্বিতীয়ত সংবিধানে নিষিদ্ধ ছিল তাদের কোনো ভোটাধিকার থাকবে না, যারা যুদ্ধ অপরাধ করেছে তাদেরকে ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে। সুতরাং বাবা তো সেদিন হারিয়ে গেলেন। আর একটি কথা আমি এখন বসে বসে ভাবি, যে উপলব্ধির যে জায়গাটা, যে শহীদুল্লাহ কায়সার বা মোফাজ্জল হায়দার চৌধুরী বা মনিরুজ্জামান, শহীদ মনিরুজ্জামান বা আলতাফ মাহমুদ যখন হারিয়ে গেছেন, নিয়ে গেছেন, তাদের সবার বয়স ছিল 40 থেকে 42 কিংবা 43। আজকে আমরা যেই বয়সে আছি সেই বয়সের চেয়ে কম। সেই বয়সে কিন্তু একটা শংসাপ্তক লেখা হয়েছে, সেই বয়সে কিন্তু জীবন থেকে নেয়ার মতো চলচ্চিত্র হয়েছে। জহির রায়হান তখন 40 বছর বয়স। সেই সময়ের মধ্যে কিন্তু মুনীর চৌধুরী কবর লিখেছেন। আজকে যখন আমি উপলব্ধি করি, আমার গায়ে লোম দাঁড়িয়ে যায় যে এই যে জাতিকে মেধাশূন্য করবার যেই জায়গাটা, সেটাই কিন্তু আসলেই সফলভাবে তারা করতে পেরেছে। আমি রাশিদুল ইসলাম আপনার কাছে আবার আসবো। আপনার কোনো স্মৃতি কি আছে? আমার বয়স তখন 6,
তো আমার নিয়ে যাওয়ার স্মৃতিটাই একদম স্পষ্ট আমার কাছে আর কি। সেদিন 14 ডিসেম্বর সকালবেলা আব্বা মর্নিং ওয়াকে বের হয়েছিলেন। এই সময়ে কিছু লোক এসে জিজ্ঞেস করলো, আপনি কি ডক্টর আবুল খায়ের? আব্বা বললেন যে জি হ্যাঁ। আব্বার গায়ের চাদর ছিল, সে চাদরটা দিয়েই এটা দেখেই বোঝা যায় যে পরবর্তীতে জানাও যায় যে ওই লিস্ট ধরে তাদেরকে ধরে নিয়ে গেছিল, এবং এই ডায়েরিতেও চৌধুরী মঈনুদ্দিনের ডায়েরিতে আব্বার নামও পাওয়া গিয়েছিল। এটা একদম সুপরিকল্পিতভাবে জিনিসটা হয়েছিল। ওই যখন চোখ বেঁধে নিয়ে যেতে থাকে তখন আমি বারান্দায় ছিলাম, একতলা 35-এর বীর ইউনিভার্সিটি স্টাফ কোয়ার্টারে। তো আমি দৌড়ে যেয়ে আম্মাকে যখন বলতে যাই, আম্মাও এসে করে। আমার বড় দুই ভাই তখন 4 তলায় খেলতে গিয়েছিলেন। তো ওই যে নিয়ে যাওয়ার স্মৃতিটা, এটা আমি এখনো এটা আমি ভুলতে পারি না। এখনো এই সময়টা আসলে আমাকে বারবার নাড়া দেয় আর কি। জি, আমরা জনাব মাসুদুজ্জামান আপনার কাছে আবার আসবো যে আমরা একটা বিষয় জানি যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বিশেষ করে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, তাদেরও বিচার হচ্ছে। আমরা হয়তো খুব শিগগিরই মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর হতে দেখব। কিন্তু একটা বড় বিষয় রয়ে যায় জামায়াতে ইসলামীর যে বিচার, যেই সংগঠনটি আসলে এই অপরাধটি করেছিল 1971-এ, সেটি যদিও সরকার বলছে খুব শিগগিরই হবে। আপনার কি মনে হয় যে, এবং শুধু জামাতের বিচার হলেই হবে না, কিন্তু জামাত যেই শেকড় গেড়ে বসেছে বাংলাদেশে, তাদের যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, বিশাল সাম্রাজ্য জামায়াতের, সেগুলোকে যদি ধ্বংস করা না যায়, পরিপূর্ণভাবে যদি তাদের হাত থেকে নিয়ে নেওয়া না যায়, তাহলে কিন্তু শুধু জামাতকে নিষিদ্ধ করে কিছু লাভ হবে না। এই ব্যাপারে মনে হয় একজন দর্শক ফোনেও আছেন, একই প্রশ্ন হয়তো দর্শক করবেন। আমি ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। জি আমি সৈয়দ আবু সুফিয়ান সংক্ষেপে মোহাম্মদপুর থেকে বলছিলাম। জি, মাসুদ সাহেব যে এসছেন, শহীদ বুদ্ধিজীবী সন্তান, উনি আমার চাচা হন। জি। তো আমার ছোট একটা প্রশ্ন ছিল যে, অতিথি বক্তাদের কাছে সম্মানিত, তো তারা বুদ্ধিজীবী সন্তান হিসাবে জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি যুদ্ধাপরাধের দল, তো তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তো তারা এই বিষয়টা নিয়ে কেন আন্দোলন করছে না বা উত্থাপন করছে না? জি, একই বিষয়ে সংক্ষেপে। আমরা যাই বলি না কেন, আমাদের সকল শহীদের সন্তানদের মুখে একই কথা যে ওদেরকে ব্যান্ড করতে হবে। কিন্তু কিভাবে ব্যান্ড করতে হবে? যাতে তারা মাথা উঁচু করে আর না দাঁড়াতে পারে, তাদের মাথা নিচু চিরকাল থাকে। বিএনপির সাথে তারা যাতে আর আঘাত করতে না পারে, অপকর্ম না করতে পারে, গাড়ি পোড়াতে না পারে, সেই জন্য প্রথমে করতে হবে তাদেরকে ব্যান করলে হতে সংসদে পাশ করে ব্যান করতে হবে যে এই যারা এই কাজ করবে, এই কাজ কি করবে সেটা আমাদের সংসদ যে যারা আছেন তারাই ঠিক করবেন। কিন্তু এই যে কাজগুলি করবে, এই কাজগুলি করতে হলে আমরা তাদেরকে এই অনুমোদন দেব না রাজনীতি করার। কিন্তু যদি আমরা বলি যে এটাকে ব্যান করতে হবে করতে করতে যদি বছরকে বছর কাটে, তবে তো কিন্তু শান্তি পাবো না। যাই হোক, সরকারের একজন কর্মকর্তা সুস্পষ্টভাবে বলেছেন যে মার্চের মধ্যে জামায়াতকে ব্যান করা হবে। আমরা আশা করব সেটা হয়তো হবে। আমি একটু আবার শমী কাসেরের কাছে যাব। আসলে এই যে বুদ্ধিজীবীরা যারা নাকি শহীদ হয়েছেন, তাদের তো স্বপ্ন ছিল একটা সুন্দর বাংলাদেশ গড়ার, এবং আমরা জানি যে বাংলাদেশের দীর্ঘকাল, বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘকাল কিন্তু আমাদের ছেলে মেয়েদের ভুল ইতিহাস শেখানো হয়েছে স্বাধীনতার। তারপরে কিন্তু আবার আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি এবং নতুন প্রজন্ম আবার সঠিক ইতিহাস জানতে শুরু করেছে, কিন্তু সেটিও কিন্তু পর্যাপ্ত নয়। আজকে আমরা জানি, আজকে একটু অনুষ্ঠানে নুজাত বাড়ি শম্পা, ডাক্তার নুজাত বাড়ি, ডাক্তার আলিম চৌধুরীর মেয়ে, নুজাত চৌধুরী না, নুজাত বাড়ি, কিন্তু যাই হোক চৌধুরী নুজাত চৌধুরী, তিনি বলেছেন যে
পাঠ্যপুস্তকে মাধ্যমিক পর্যন্ত 100 নাম্বারের অন্তত মুক্তিযুদ্ধের ইতিহাস চালু করতে হবে। বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে আজকে সুস্পষ্টভাবে তিনি বলেছেন। তো সেটা তো দরকার, কারণ মানে পাঠ্যপুস্তকে পড়ার কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে। অবশ্যই মোর্শেদ ওটা- ভাই, এটা আপনি জি সরি, হ্যাঁ, বলেন। আপনি আমার একদম মনের কথা বলেছেন। আমি আসলে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম। আমার যারা বন্ধু, আমরা কিন্তু একটা বড় একটা জেনারেশন, মানে একেবারেই দ্বিধাগ্রস্ত হয়ে বড় হয়েছে। আমার বয়সী যারা বন্ধু বা আমার চেয়ে বয়সে যারা ছোট, এরকম কয়েকজনের সাথে আজকে কথা হচ্ছিল, বলছিল যে আমরা ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছি শহীদ জিয়া, আমরা পড়েছি, ওরা পড়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর নামটা কোনা দিয়েছিল আমারও এখন মনে আছে। আমি যখন স্কুলে পড়েছি, আমি একটা প্যারাগ্রাফের 3 লাইনে বুদ্ধিজীবীদের কথা বলা হয়েছিল। হ্যাঁ, সুতরাং এই বিষয়গুলো এত ডিটেইল ভাবে বলা হয়নি, তাই বলেই একটা বড় জেনারেশন কিন্তু আসলে কনফিউজড হয়ে বড় হয়েছে। আজকে আমার যে বন্ধুটার সাথে কথা বলছিলাম, সে বলছিল তার ছেলে মেয়েরা এখন আরো তার চেয়ে বেটার জানে। তার ছেলে মেয়েদের বয়স 10, 9, 10, 11, 12, কারণ তারা টেলিভিশনে দেখছে, তারা পাঠ্যপুস্তকেও এখন শুনছে। আপনি দেখবেন যে এখন আমাদের পাঠ্যপুস্তকে কিন্তু মুক্তিযুদ্ধের গল্পগুলো রাখা হয়েছে। কিন্তু আজকে শম্পা যেটা বলেছে, এবং এইটা নিয়ে গত 1-2 বছর ধরে অনেক দাবি উঠেছে যে 100 নাম্বারের আসলে সিলেবাস হওয়া মুক্তিযুদ্ধের উপরে, এবং এটা জরুরি এই কারণে যে আমি পুরোপুরিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের শহীদ কারা। আমি একটা ছোট যদি উদাহরণ দেই, শহীদুল্লাহ কায়সার জহির জন্ম নিয়েছিল নোয়াখালীর ফেনীতে। আমি নোয়াখালীর ফেনীতে যখন স্কুল কলেজগুলোতে গিয়েছি, অনেক আগে গিয়েছি, ওদের কাছে বারবার বলতে হচ্ছে ওই গ্রামেরই কিন্তু শহীদুল্লাহ কায়সার সন্তান, ওই গ্রামেরই সন্তান জহির রায়হান। তারা জানে অল্প, চেনে না, বোঝে না। সুতরাং আমার কাছে মনে হয়েছে এইটি তো প্রয়োজন, এবং আমি আরেকটা প্রয়োজনীয়তা মনে করি, এবং যেটি নিয়ে আমি এর আগে কথা বলেছিলাম, সমস্ত শহীদদের, বুদ্ধিজীবীদের, আপনি এখনো জানেন কিনা যে পুরো বুদ্ধিজীবী এবং শহীদদের কিন্তু সঠিক এবং এখন পর্যন্ত কিন্তু তালিকা, এনলিস্টেড তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের থেকে তৈরি করা হয়নি, যেটা করা অত্যন্ত জরুরি। এবং একই সাথে এই সব শহীদ এবং বুদ্ধিজীবীদেরকে নিয়ে 2 মিনিট বা 3 মিনিটের যদি ছোট ছোট করে একটা ডকুমেন্টারির মতো কিছু করা যায়, এবং একদম প্রাইমারি স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ছেলে মেয়েদের জন্য উপযোগী করে, তাহলে আমার কাছে মনে হয় যে এই কাজটা অনেক ভালো হবে। ধন্যবাদ। আমাদের আজকে আর সময় নেই। আমরা আশা করব যে এই কাজগুলো আমরা করব, কারণ যে গ্যাপটা গেছে সেই গ্যাপটা পূরণ করা দরকার। এবং আমরা যদি আমাদের দেশটাকে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু আমরা এই শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তাদের আত্মত্যাগের মর্যাদা দিতে পারবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।